নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘরে আমি চলে এসেছি মিঠি আপনাদের জন্য নিয়ে কালো বেড়াল সাদা বেড়ালের পরবর্তী পর্ব। বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছিলাম মনোজ আর রোজমেরির কোম্পানিতে এমন একটা কোনো অ্যালয় তৈরি হয়েছে যেটা সারা পৃথিবীর অস্ত্র ব্যবসায়ীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। সেই কারণে রোজমেরির জীবনের হারিয়ে যাওয়া এক অধ্যায় থেকে ফিরে এসেছে তার এক পুরনো শত্রু নাকি বন্ধু, যে রোজমেরিকে হয়তো সত্যি সত্যি বাঁচাতে চায়, এবং তার সঙ্গে সঙ্গে সে কিন্তু চায় রোজমেরির কারখানাতে যে অ্যালয় তৈরি হচ্ছে সেটার যাবতীয় তথ্য। কে তাকে পাঠিয়েছে, কেন জোকলাইন একদম মুখ বন্ধ করে রেখেছে রোজমেরির কাছে এই বিষয়ে, কি তার লক্ষ্য, এর পরের পর্বে কি আমরা সেটা জানতে পারবো। ওদিকে বিজ্ঞানী গোপীনাথ বাসু, যিনি এই গবেষণার সঙ্গে ডাইরেক্টলি যুক্ত ছিলেন, তাকে তার কোম্পানির গুন্ডাদের হাত থেকে বাঁচতে পালিয়ে আসতে হয়েছে কলকাতা। তাকে সাহায্য করছে সুধাকর দত্ত, যার নিজের পরিচয়টাই আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। সে কি সত্যি ভালো না খারাপ? চলুন বন্ধুরা, দেখা যাক কি ঘটে গোপীনাথের ভাগ্যে, কি হয় মনোজ আর রোজমেরির জীবনে। চলুন শুনি পরবর্তী অংশ। আবারও বলছি, প্লিজ 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 লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। খুব ভালো থাকবেন সবাই। নমস্কার। ক্লান্ত, অন্যমনস্ক, বিষণ্ণ রোজমেরি যখন বাড়িতে ফিরল তখন রাত ৯টা। মনোজ ফেরেনি। রোজমেরি গরম জলে অনেকক্ষণ গা ডুবিয়ে বসে রইল তার শ্বেত পাথরের বাথটবে। তারপর ঘরোয়া পোশাকে লিভিং রুমে বসে ওয়াইন খেলো অনেকটা। সে সাধারণত উত্তেজক পানীয় খায় না। আজ তার মাথাটা গরম, মনটাও খারাপ। রাত 10টায় সে খানিকটা স্যুপ আর এক টুকরো মাংস খেয়ে নিজের শোয়ার ঘরে এসে আধ শোয়া হয়ে কিছু কাগজপত্র দেখতে লাগলো। অফিসের কিছু জরুরি চিঠিপত্র। মনোজ ফিরল রাত 11টায়। রোজমেরি এত রাত অবধি জেগে থাকে না। আজ নিঃশব্দে উঠে বাইরের ঘরে গিয়ে মনোজের ঠোকার মুখে দাঁড়িয়ে বলল, জামা কাপড়টা ছেড়ে আমার ঘরে এসো, কথা আছে। মনোজ অবাক হয়ে বলল, কথা? হ্যাঁ, মাতাল হওনি তো? আরে না না, সামান্য 2-1 পেগ। তাহলে ঠিক আছে। মনোজের বেশি সময় লাগলো না। মিনিট 15-এর মাথায় রোজমেরির ঘরে ঢুকে একটি চেয়ার টেনে বসলো। সামান্য উদ্বেগের সাথে বলল, খারাপ খবর নাকি? আমি খুব বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি গোপীনাথ বাসু এখন কলকাতায়। মনোজ প্রচন্ড অবাক হয়ে বলল, কলকাতায়? মাই গড, তার তো বেঁচে থাকারই কথা নয়। কিন্তু সে বেঁচে আছে। তো দুটো ইন্টারন্যাশনাল গ্যাং তাকে হন্যে হয়ে খুঁজছিল রোজি, আটকেও রেখেছিল কারা যেন। ভুল খবর নয় তো? না না, খবরটা যে দিয়েছে সে ভুল খবর দেওয়ার লোক নয়। কলকাতায় কোথায় আছে গোপীনাথ? তা জানি না, খোঁজ করলেই জানা যাবে। এখানে তার আত্মীয় স্বজন আছে। সোনালি বা সুব্রতকে ট্যাগ করবো নাকি? করতে পারো, কিন্তু তাড়াতাড়ি করতে হবে। কেন বলো তো? গোপীনাথের বিপদ এখনো কাটেনি। তাকে মারবার জন্য একজন খুনি কলকাতাতে এসেছে। সর্বনাশ! সব খবর তোমাকে কে দিল? দিয়েছে। এখন আমি জানতে চাই গোপীনাথকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্য আমরা কি করতে পারি। পুলিশ প্রোটেকশন ছাড়া তো আর কিছুই মাথায় আসছে না রোজি। পুলিশকে মোবিলাইজ করা সহজ কাজ নয় মনোজ, অন্য কিছু ভাবো। ভাববার সময় কি আছে রোজি? বুঝতে পারছি না, তবে অনুমান করছি গোপীনাথকে প্রোটেকশন দিচ্ছে সুধাকর দত্ত। সুধাকর দত্ত? সে কি? সে ইন্টারপোল এজেন্ট নাকি? সে আসলে কি আমি জানি না, তবে সেই লোকটাই।
তাহলে আমরা তাকে কি অতিরিক্ত সিকিউরিটি দিতে পারি? ইন্টারপোলই তো তাকে পাহারা দিচ্ছে। রোজমেরি বিরক্ত হয়ে ভুরু কোঁচকালো, বলল, তুমি তো বোকা নও। এ কথায় অপ্রস্তুত হয়ে মনোজ বলল, কি বলতে চাইছো রোজি? গোপীনাথ বাসুকে আমাদের দরকার, ঠিক তো? হ্যাঁ, ভীষণ দরকার। তাকে সকলেরই দরকার। সাক্ষী তাকে খুঁজছে, ভিকিস মদ তাকে খুঁজছে, আরো লোক তাকে মারার জন্য বা ধরার জন্য ঘুরে বেড়াচ্ছে। আমাদের এখন তার পাশে দাঁড়াতে হবে, বন্ধুর মতো, বুঝেছো? ইন্টারপোল তার বন্ধু হলেও তাকে দিয়ে কাজ করাতে পারবে না মনোজ, সেটা আমরা পারবো। কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করা যাবে কি করে? আমাদের তো সব অভিজ্ঞতা নেই রোজি। তাকে রাখবো কোথায়? ভাড়া দেবো কিভাবে? সবচেয়ে বড় কথা, গোপীনাথ আমাদের বিশ্বাস করবে কেন? রোজমেরি মুখখানা কঠিন করে বলল, মনোজ, তোমাকে নিয়ে মুশকিল কি জানো? তুমি ঠান্ডা মাথায় যুক্তি নির্ভর পরম্পরায় কিচ্ছু ভাবতে পারো না। ও কথা বলছো কেন? তুমি সুব্রতর কথা ভুলে যাচ্ছ কেন? সুব্রত? ও হ্যাঁ, সুব্রত গোপীনাথের বন্ধু বটে, খুব রিলায়েবল বন্ধু। তুমি সুব্রতকে ম্যানিপুলেট করতে না পারলে আমি পারবো। লজ্জিত মনোজ বলল, সুব্রতর কথা আমার মনে ছিল না রোজি। আরো একজনকে ভুলে যাচ্ছ। কে বলতো? সোনালি। সোনালি? সে তো গোপীনাথের প্রসঙ্গ সহ্যই করতে পারে না। হতে পারে, কিন্তু গোপীনাথের বিপদ শুনলে সে হয়তো তাকে রক্ষা করার জন্য আমাদের সাহায্য করবে। সব তো বুঝলাম, কিন্তু গোপীনাথের পেছনে যেরকম সন্ডা গুন্ডা লেগেছে, তাতে তাকে বাঁচানোর দায়িত্ব নিতে পারি না। আমি পারি। কিভাবে পারো সেটা তোমাকে এখন বলতে পারবো না, তবে ব্যবস্থা করা যাবে। শুনেছি মাফিয়ারা ভয়ঙ্কর লোক রোজি, সহজে রেহাই দেয় না। তুমি এখন ঘুমোকে যাও, কাল সকালে আমাদের এই ব্যাপারে কাজ করতে হবে। মনোজ চলে গেলে রোজমেরি ফোন তুলে নিল। ফোন 4 বার বাজবার পর একটা ভারী গলা বলল, লোলো হিয়ার। রোজমেরি জার্মান ভাষায় বলল, আমি রোজমেরি, একটা কাজ আছে। কাজ ছাড়া এত রাতে আমাকে তোমার মনে পড়ার কথা নয়। কাজ ছাড়াও আমি তোমাকে প্রশ্রয় দিই না? রোজি, আজ রাতে তোমাকে একটা প্রস্তাব দেব। কি প্রস্তাব? কাজ ছাড়ো, ব্যবসায় গুলি মারো, স্বামীটাকে ভুলে যাও, তারপর চলো হাওয়াই দ্বীপে পাকাপাকি বাস করি দুজনে। সেখানে আমার বাড়ি আছে। সব জানি লুলু, তোমার মতো ফুর্তির জীবন কাটাতে আমার রুচি হয় না। কাজ আর কাজের টেনশনে তুমি শুকিয়ে যাচ্ছ রোজমেরি। তাই কি? মাঝে মাঝে সিঙ্গাপুরে তো যাচ্ছি তোমার সাথে। সিঙ্গাপুরটা কোনো জায়গা নয়, হাওয়াই হলো সেই জায়গা, যাকে মর্তের স্বর্গ বললে ভুল হয় না, ঠিক কিনা? নিষ্কর্মাদের স্বর্গ, কাজের লোকের স্বর্গ অন্যরকম হয়। তা অবশ্য ঠিক। কাজের লোকেদের প্রিয় হলো তেল কালির গন্ধ, মেশিনের শব্দ, শ্রমিক আন্দোলন আর টেনশন। এই কি স্বর্গ? ঠিক তাই। জীবনটা এভাবে নষ্ট করবে রোজমারি? নষ্ট হচ্ছে না তো? হচ্ছে। মনোজ ক্যাবলাকে এইবার তুমি কিভাবে সহ্য করো? মনোজ ভালো লোক, সৎ, পরিশ্রমী, মস্তিষ্কবান। শেষ কথাটা কি বললে? মস্তিষ্কবান? মনোজ প্রতিভাবান, নিজের কাজটা সে ভালো বোঝে। সেটা হতে পারে, মেটালার্জি বুঝলেই কি আর মস্তিষ্কবান হওয়া যায়? তুমি তোকে ভালোবাসো না রোজমেরি। নাই বা বাসলাম, আমরা কটা মানুষ এই জীবনে সত্যিকারের কাউকে ভালোবাসতে পারি বলতো? হয়তো একজনকেও নয়, কিন্তু তবু কিছু লোকের সঙ্গে পার্টনারশিপে আসতে হয়। বিবাহিত জীবনেও একটা কর্পোরেশন, একটা ফ্যামিলি পার্টনারশিপ।
ব্যবসা ছাড়া তুমি কি কিছুই বোঝো না? তুমি যেমন ফুর্তি ছাড়া কিছু বোঝো না। ডার্লিং, ডার্লিং রোজমেরি, আমার বাবা ব্যবসা করতে জানতো। জানি তো। আমার বাবা কত কোটি টাকা রোজগার করে গেছে তাও তো জানো। জানি। আমি মন দিয়ে ব্যবসা করলে টাকাটা দ্বিগুণ বা 10 গুণ হবে, এবং তুমি সেটা চাও না সেটাও জানি। কেন চাই না তাও তোমাকে বলেছি। ওই টাকা ডবল করতে গিয়ে দেখবো আয়ুটা ফুরুত করে শেষ হয়ে গেছে, দুনিয়া হয়ে গেছে ফ্যাকাশে, নুন গেছে মরে। তাও বলছো তোমার জীবন দর্শন আমি মানিনি? মানলে ভালো করতে। আমার বাবা শেষ জীবনে পুরো শকুনের মতো হয়ে গিয়েছিল। বড় বাজারের গদিতে হাঁটু উঁচু করে বসে দু হাঁটুর পাক দিয়ে মুন্ডু বের করে চুল চুল করে চিৎকার। আমার এত হাসি পেত। এত হাসি পাওয়ার কি আছে? দৃশ্যটা দেখলে তোমারও পেত। মানুষের শকুন মূর্তি কতটা নিখুঁত হতে পারে তার দৃশ্যটা দেখলে তুমি আন্দাজ করতে পারো। এই দৃশ্যটা, বুঝলে, সেই দৃশ্যটা আমায় শিখিয়ে দিল এ জীবন আমার হবে না, কখনো না। লুলু, এবার কাজের কথা এসো। এগুলো কাজেরই কথা। এদেশে আমার ভালো লাগে না। তোমারও তো ভালো লাগার কথা নয় রোজমেরি। লাগে না তো? তাহলে পড়ে আছো কেন? আমার কারখানা বেচে দাও, আমি খদ্দের ঠিক করে দিচ্ছি। না হলে ওই ভেড়া মনোজকে গুছিয়ে দিয়ে চলো কেটে পড়ি হাওয়ায়। লুলু, তোমার অনেক মেয়ে বন্ধু আছে, আমি জানি। রোজমেরি, নিষ্ঠুর হও না। মেয়ে বন্ধু থাকাটা কি দোষে? তা বলিনি তো, কিন্তু এত সুন্দরী থাকতে আমাকেই বা কেন দরকার হয় বলবে? এর কি কোনো জবাব হয়? আমার বাবা বিয়ে করেছিল একজন সুইডিশ মহিলাকে। তিনি আমার জন্ম দেওয়ার 1 বছরের মধ্যেই কেটে পড়েন। বাবা আমাকে গভর্নেসের হাতে ফেলে দিয়ে ব্যবসায় ঝাঁপিয়ে পড়লেন, যেন ওটাই ওর স্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ। স্কুলে পড়াতে তিনি আমাকে নিয়ে গেলেন কোথায়, লন্ডনে, তারপর ব্যবসা শেখাতে আমেরিকায়। আমি শিখলাম অনেক, কিন্তু কোনোটারই স্বাদ পেলাম না। আমার মা চলে যাওয়ার পর আমার বাবা একটা নারীহীন জীবন কাটিয়েছিলেন। বোধহয় প্রকৃতি সেই প্রতিশোধটা আমার উপর দিয়ে তুলছে। আমার জীবনে অনেক নারী, তবু তুমি আলাদা রোজি, তুমি অন্যরকম। আমি আমি কি এখনো আকর্ষণীয়? বটেই তো। আজ আরো একজন কথা বলেছে। সে কে? আমার প্রতিদ্বন্দ্বী? আরে না, তার নাম জোসেফ ক্লাইন। ঈশ্বর, সে তোমার প্রাক্তন স্বামী? হ্যাঁ, তার সঙ্গে আজ দেখা হয়েছিল। কি চায়? আমাকে চায় না, তবে অন্য কিছু চায়, আর সেজন্যই তোমাকে এত রাতে বিরক্ত করছি। বিরক্ত নয়, বলো। ঘরে কেউ আছে? হ্যাঁ, আছেও বটে, নেইও বটে। তার মানে আছে। আছে, তবে মেয়েটা বুড়বক। কোনো ভয় নেই, বলো বলো। জার্মান সে জন্মেও শোনেনি। হাঁ করে আমার দিকে চেয়ে আছে। শোনো লুলু, আমার একজন অতিথি আসছে, তাকে একটু ভালো রকমের প্রোটেকশন দিতে। কে অতিথি? আছে একজন বিশেষ কেউ, খুব বিশেষ। কি ধরনের প্রোটেকশন? ফুল প্রুফ। তার কি জীবন সংশয়? হ্যাঁ, তার পিছনে 3-3টে ইন্টারন্যাশনাল গুন্ডার দল লেগে আছে। ঈশ্বর, সে এখন কোথায়? কলকাতায়। নাম ঠিকানা বলো। নাম গোপীনাথ বাসু। ঠিকানাটা কাল বলে দেব। ঠিক আছে। পারবে, পারতেই হবে, তোমার হুকুম। আমরা তোমার ফিস দেব, কিন্তু তোমাকে গ্যারান্টি দিতে হবে। মানুষ কোনো গ্যারান্টি দিতে পারে না রোজি,
তবে আমি যথাসাধ্য করব। তাহলেই হবে। তোমার উপর আমার অনেক নির্ভরতা। ধন্যবাদ রোজমেরি। ঠিকানাটা কখন পাবো? কাল বেলা 12টা নাগাদ। ঠিকানাটা ট্রেস করতে হবে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। ফোনটা রেখে রোজমেরি বাতি নেভালো, কিন্তু অনেকক্ষণ তার ঘুম এলো না। গোপীনাথকে কাল থেকে হয়তো নিরাপত্তা দেওয়া যাবে, কিন্তু আজ রাতে সে কতটা নিরাপদ? তার চেয়েও বড় কথা, গোপীনাথকে শুধু নিরাপত্তা দিলে তো হবে না, সুধাকর দত্তের থাবা থেকে ওকে বার করে আনতে হবে। সুধাকর দত্ত নামটা মনে হলেই রোজমেরি শক্ত হয়ে যায়। ওরকম ঠান্ডা মাথার রোবট মানুষ সে আগে কখনো দেখেনি। রোজমেরি দুটো ট্রাঙ্কুলাইজার খেলো আর শুয়ে পড়ল এবং ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। রাত 2টো অবধি জেগে গোপীনাথ তার কম্পিউটারের হার্ড ডিস্কে যাবতীয় তথ্যাবলী ভরে ফেলছিল। সবই পেপার ওয়ার্ক। এতে কাজ ততটাই হবে যতক্ষণ না হাতে কলমে করা যায়। অ্যাড্রের কাগজপত্রের মধ্যে সে বারবার একটা ব্যক্তিগত ডায়েরির উল্লেখ পাচ্ছে। অ্যাড্রে হয়তো ডায়েরি লিখত, কিন্তু ডায়েরিটা কোথায় তা সে জানে না। সেই ডায়েরিতে কি অ্যাড্রে কিছু গুরুত্বপূর্ণ জিনিস লিখে রেখে গেছে? চূড়ান্ত সিদ্ধান্ত বা সমাধান? রাত 2টোয় হেলানো চেয়ারে বসে গোপীনাথ চোখ বুজে ভাবতে লাগল। অ্যাড্রের ডায়েরি লেখার অভ্যাস ছিল না, অবকাশও পেত না। উদয়াস্ত পড়ে থাকতো সাক্কির অফিসে নিজের ঘরখানায়, কাজ আর কাজ। তবু ডায়েরির উল্লেখ যখন আছে তখন সেখানে কিছু তো থাকবেই, কিন্তু সে ডায়েরিটা কোথায় কে বলতে পারে? গোপীনাথ চুপ করে বসে বসে ভাবছিল। ভাবতে ভাবতে তার একটু ঝিমুনি এলো। ঝিমোতে ঝিমোতে যখন বড় ঘুম এসে যাচ্ছে তখনই সে হঠাৎ চমকে উঠল। মৃদু, খুব মৃদু একটা শব্দ হলো না? কেউ যেন সন্তর্পণে লিফটের দরজাটা খুললো এবং বন্ধ করলো। সাম্প্রতিক অভিজ্ঞতা গোপীনাথকে অনেক সতর্ক এবং তৎপর করেছে। সে টপ করে উঠে পড়ল এবং দ্রুত পায়ে দরজার স্পাই হলে গিয়ে চোখ লাগালো। বাইরের ল্যান্ডিং এ আলো জ্বলছে না। কেন জ্বলছে না? কেউ কি আলো নিভিয়ে দিল? গোপীনাথ নিজের ঘরে এসে আলোটা নিভিয়ে দিল। দরজা লক করা আছে। বিপদ এলেও সময় পাবে গোপীনাথ। সে রান্নাঘরে গিয়ে একটা বড় মাংস কাটার ছুরি তুলে নিয়ে এলো। আগ্নেয়াস্ত্রর সামনে এটা কোনো প্রতিরোধী নয়, সে সেটা জানে। তবু মরার আগে একটা চেষ্টা তো সে করবেই। ঘটনাটা একতরফা ঘটতে দেওয়া যায় না। স্পাই হলে চোখ রাখলো গোপীনাথ। ল্যান্ডিং অন্ধকার, কিন্তু সেই অন্ধকার যেন অনেক ঘটনার সম্ভাবনায় ভরা। গোপীনাথ বিপজ্জনক জীবন কখনো যাপন করেননি। তার জীবন গবেষণা আর লেখাপড়া নিয়ে। সেখানে মারদাঙ্গা, বিপদাপদ ইত্যাদির উকিঝুঁকি নেই। অন্তত এতকাল তো ছিল না। এই পরিবর্তিত পরিস্থিতিতে একটু নতুন অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন। গোপীনাথ ভীত নয় তেমন, কিন্তু উদ্বিগ্ন, কারণ রণকৌশল তার জানা নেই। স্পাই হলে চোখ রেখে ল্যান্ডিং এর অন্ধকারে কিছুই দেখতে না পেয়ে সে একটু ভাবল। পৃথিবীর যে কোনো দরজাই ভঙ্গুর, অভেদ্য দরজা বলে কিছু নেই। সেই দরজাই সবচেয়ে মজবুত, যা ভাঙতে বা খুলতে সবচেয়ে বেশি সময় লাগে। ফ্ল্যাটের দরজাটা সাধারণ, এর লকও কিছু ভল্টের মতো নয়। কোনো আততায়ী এসে থাকলে এবং সেই আততায়ী প্রশিক্ষিত হয়ে থাকলে দরজাটা ভেদ করতে 10 মিনিটের বেশি লাগবে না। আজকাল প্লাস্টিক চার্জও পাওয়া যায়। প্রায় নীরব বিস্ফোরণে যে কোনো তালা উড়িয়ে দেওয়া যায় চোখের পলকে। গোপীনাথ একটু ভেবে একটা অদ্ভুত সিদ্ধান্ত নিল। সে খুব সন্তর্পণে দরজার লকটা খুলে ল্যাচ ঘুরিয়ে একটু ফাঁক করে দিল পাল্লাটা। তারপর নিঃশব্দে ঘরের অন্য প্রান্তে গিয়ে স্টিলের আলমারিটার পাশে দাঁড়ালো। যেই এসে থাকুক দরজাটা খোলা দেখে খুব অবাক হবে।
এবং একটু ঘাবড়েও যেতে পারে। গোপীনাথের ডান হাতে ধরা ছুরি, চোখ ঈগলের মতো দরজায় নিবদ্ধ। প্রথমটায় অনেকক্ষণ কিছু ঘটল না। ঘরের বাতি নেভানো থাকলেও কাচের শার্সি দিয়ে নাগরিক আলোর আভা আসছে। তাতে ঘরটা ভালোই দেখা যাচ্ছে, একটু আবছা, এই যা। মিনিট 5 অপেক্ষা করার পর দরজার পাল্লাটা খুব ধীরে ধীরে ফাঁক হতে লাগলো। একটা জোরালো টর্চের আলো ঘরটাকে যেন চমকে দিল হঠাৎ। তলোয়ারের মতো এদিক আর ওদিকে 2-3 বার চালিত হয়ে অন্ধকারকে যেন ফালা ফালা করে ফেলল। ঘরে ঢুকলো দুজন, সামনে একজন, দুপা পিছনে আরো একজন, একটু কুঁজো হয়ে সতর্ক পায়। গোপীনাথের মনে হলো এবার একটু ডাইভারশন দরকার। সে ছোরাটা তুললো, ভাবলো ঘরের অন্য প্রান্তে ছুঁড়ে মারবে, যাতে শব্দ শুনে খুনিরা ওই দিকে যায়। ছোরাটা তুলেও হঠাৎ থেমে গেল সে। বোধহয় ভুল করবে সে এই কাজ করলে, বরং অপেক্ষা করা যাক। দুজনের একজন টর্চটা চারদিকে নিক্ষেপ করলো, কিন্তু গোপীনাথ আলমারির আড়ালে থাকায় তাকে দেখতে পেল না। ঘরটা পেরিয়ে শোয়ার ঘরের দরজায় দাঁড়িয়ে ফের টর্চ জ্বাললো লোকটা। তারপর চাপা গলায় বলল, ব্যাপারটা কি? অন্যজন বলল, কি? মালটা তো নেই দেখছি, বাথরুমটা দেখ। আরে দূর, সদর দরজা খোলা ছিল না? তা ছিল, শালা ভেগেছে, তবু খুঁজে দেখা যাক, বুঝলি? দুজনে ঘরে ঢুকে গেল। কয়েক সেকেন্ড অপেক্ষা করে গোপীনাথ নিঃশব্দে দ্রুত গতিতে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এলো। সিঁড়িতে ওপরের দিকে মাঝামাঝি উঠে ল্যান্ডিং এ দাঁড়িয়ে নিচে চেয়ে রইল। 5-10 মিনিট বাদে লোক দুটি বেরিয়ে এলো। চারিদিকে টর্চটা বার কয়েক ঘুরিয়ে দেখলো, তারপর লিফটে উঠে চলে গেল। দরজাটা খোলাই রেখে গেছে ওরা। গোপীনাথ এসে ফ্ল্যাটে ঢুকে দরজা ফের লক করে আলো জ্বালালো। শোয়ার ঘরে এসে দেখলো তার সুটকেস হাতড়ানো, মানিব্যাগটা টেবিলের ওপর থেকে হাওয়া, একটা ক্যালকুলেটর, একটা ওয়াকম্যান রাখা ছিল বিছানার পাশের টেবিলে, সেগুলোও নেই। প্রাণীর চেয়ে অবশ্য এগুলোর দাম বেশি নয়, কিন্তু সে কতটা নিরাপদ তা গোপীনাথ বুঝতে পারছে না। ওরা কি ফিরে আসবে? এলে কখন বা কবে? ওদের উদ্দেশ্যই বা কি? কিছু জিনিস চুরি করলেও ওরা কম্পিউটারটা স্পর্শ করেনি, তাতে বোঝা যাচ্ছে ওরা গোপীনাথের গবেষণায় আগ্রহী নয়। সুতরাং খুন ছাড়া আর কি বা হতে পারে? গোপীনাথ ফ্রিজের ঠান্ডা জল খেলো খানিকটা, তারপর ঘরের বাতি নিভিয়ে দরজার মুখোমুখি একটা চেয়ারে বসে রইল। ডান হাতে ছুরিটা, যেটা কোনো কাজে লাগেনি, লাগবে না বোধহয়, তবে গোপীনাথকে হয়তো এক চিমটি আত্মবিশ্বাস ছুরিটা দিচ্ছে। বাকি রাতটা কোনো উৎপাত হলো না। ভোরের দিকে গোপীনাথ একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল, তবু সূর্যোদয়ের আগেই সে উঠল এবং নিচে নামল। ফ্ল্যাট বাড়ির দারোয়ানদের সাথে কথা বলাটা দরকার। রাত ডিউটি যা ছিল, সে ফটক খুলে একটা টুলের ওপর বসে হাই তুলছিল। গোপীনাথ তাকে জিজ্ঞাসা করলো, রাতে আপনার ডিউটি ছিল? লোকটা উঠে দাঁড়িয়ে সসম্ভ্রমে বলল, জি। কাল অনেক রাতে 2টো নাগাদ দুজন লোক এ বাড়িতে ঢুকেছিল কি? লোকটা একটু ভেবে বলল, বাবু লোক তো উনি কি বেশি রাতে ফিরেন? এই দুজন বাইরের লোক। লোকটা আরো একটু ভেবে বলল, হ্যাঁ হ্যাঁ এসেছিল। কার কাছে যেতে চেয়েছিল? 4 তলায় 3D ফ্ল্যাট। আপনারা কি না জেনেই ছেড়ে দেন? না না, ফোন করতে হয়। ফোন করেছিলেন? করেছিলাম। 3D ফ্ল্যাট থেকে কেউ কিছু বলেছিল? দারোয়ান লোকটা এই জেরায় ভয় পেয়ে গিয়ে বলল, কিছু গড়বড় হয়েছে কি সাহেব? সেটা পরে বলছি, আগে আমার কথার জবাব দিন। বাবুজি,
3D ফ্ল্যাটে মল্লিকজি থাকেন, খুব ড্রিঙ্ক করেন, ওর ঘরে বহুত আড্ডা হয়, খানা পিনা ভি হয়। কাল রাতে পার্টি ছিল, আমি ফোন করতেই মল্লিকজির ঘর থেকে কে একজন বলল, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও, আরো দুটো পাপি এসেছে। আপনি তাই ছেড়ে দিলেন? জি। লোক দুটোকে চলে যেতে দেখেছেন? হ্যাঁ, 1 ঘন্টা পর তারা চলে যায়। ঠিক আছে, মল্লিকবাবুর ফ্ল্যাটে কে কে থাকে? মল্লিকবাবু তো একাই থাকেন, আজকাল একজন লেডিও থাকে। ওর কে হন উনি? তাও তো জানি না। ও স্ত্রী নেই? ডিভোর্স। ও। গোপীনাথ আর কথা বাড়ালো না, লিফটে 4 তলায় উঠে এলো। 3D ফ্ল্যাটের ডোরবেলটা বেশ কয়েকবার বাজাতে হলো তাকে। দরজা খুললেন একজন মহিলা, নাইটি পরা, চোখে ঘুম, মুখে বিরক্তি। কি চাই? বেশ ঝাঁঝালো গলা। কবিরাজ ভদ্রমহিলাকে কয়েক সেকেন্ড জরিপ করে নিলেন। বয়স মধ্য 30, একসময় বেশ সুন্দরী ছিলেন, রং টকটকে ফর্সা, মুখশ্রী চমৎকার। শুধু অনভিপ্রেত কিছু চর্বি শরীরকে অনেকটা বেঢপ করে দিয়েছে। আমি এই ফ্ল্যাট বাড়িতেই থাকি, ওপরে। আমি একটা কথা জানতে এলাম। ভদ্রমহিলা চোখ কুঁচকে বললেন, কি কথা? রাত 2টোর সময় আপনাদের ফ্ল্যাটে কোনো গেস্ট এসেছিল কি? মনে নেই। প্লিজ একটু ভেবে বলুন। দেয়ার কুড হ্যাভ বিন আ মার্ডার। ভদ্রমহিলা হঠাৎ বিস্ফারিত চোখে চেয়ে বলল, মার্ডার? কি মার্ডার হলো? হয়নি, হতে পারত। রাত 2টো নাগাদ দুজন লোক এসে এ বাড়িতে ঢুকেছিল। তারা আপনাদের ফ্ল্যাটে আসতে চেয়েছিল, আর আপনাদের ঘর থেকে কেউ তাদের পাঠিয়ে দিতে বলে। ভদ্রমহিলা বড় বড় চোখ করে চেয়েই ছিলেন। বললেন, তারা দুজন তো আসেনি। সেটাই স্বাভাবিক, তারা আমার ফ্ল্যাটে হানা দিয়েছিল। সর্বনাশ! কেন? বোধহয় আমাকে খুন করার উদ্দেশ্য ছিল। ভদ্রমহিলা ঘরের দরজাটা আরো খুলে দিয়ে দুপা পিছিয়ে গিয়ে বলল, আপনি আপনি প্লিজ ভেতরে আসুন। গোপীনাথ মৃদু হেসে বলল, না, সেটা আপনাদের ডিস্টার্ব করা হবে। পার্টির পরের সকালটায় বিশ্রাম নেওয়া লোক। ওহ, পার্টি আমাদের রোজই হয়। আসুন আসুন, ভালো করে শুনি। গোপীনাথ ভেতরে ঢুকল। সব ফ্ল্যাটই প্রায় একরকম। বিশাল হল ঘর, মুখোমুখি শোয়ার ঘর, ডান ধারে রান্নাঘর। এদের ফ্ল্যাটটা অবশ্য খুবই মহার্ঘ আসবাবে সাজানো। কালো টাকার গন্ধ আসছে। সামনের ঘরটা ভুক্তাবশেষ বা বোতল কেলাসে অগোছালো হবে বলে আশঙ্কা ছিল তার। দেখলো সব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। পার্টির রেশও নেই, তবে লম্বা সোফায় একজন উপুর হয়ে পড়ে ঘুমোচ্ছে। ভদ্রমহিলা বললেন, ডোন্ট মাইন্ড হিম, প্লিজ বসুন। গোপীনাথ একটু অস্বস্তি নিয়ে বসল। একটু কফি খাবেন? না না, ঝামেলার দরকার নেই। ঝামেলা কেন হবে? আমাদের কাজের লোক আছে, 1 মিনিট লাগবে, জাস্ট রিল্যাক্স। ভদ্রমহিলা কফির কথা বলতে গেলেন, এসেই মুখোমুখি বসে বললেন, এবার একটু বলুন তো কি হয়েছে? গোপীনাথ সবটা বলল না, রেখে ঠেকে বলল, কাল রাতে তার ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করেছিল দুজন লোক, শেষ অবধি পারেনি, ইত্যাদি। ভদ্রমহিলা বিস্ফারিত চোখে সব শুনে বললেন, আজকাল কলকাতার ফ্ল্যাট বাড়িগুলোতে না এসব খুব হচ্ছে জানেন। আমি তো সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি। কফি ট্রে ঠেলে নিয়ে এলো এক উর্দি পরা লোক। ঠাটবাট এদের ভালোই। গোপীনাথ কালো কফি পছন্দ করে। 1 কাপ ঠেলে নিয়ে চুমুক দিয়ে বলল, ডিস্টার্ব করলাম বলে দুঃখিত। কিছুই ডিস্টার্ব করেননি, আমাকে সকালে উঠতেই হয়, 9টায় আমার অফিস। আপনি কোথায় কাজ করেন? গোপীনাথ আনমনে বলল, সাক্ষী ইনকর্পোরেটেড। ভদ্রমহিলা একটু অবাক হয়ে বলল, সাক্ষী?
সেই বিখ্যাত সাক্ষী, কিন্তু তার তো কোনো অফিস এখানে নেই। না না, আমি রোমে কাজ করি। রোম? ওহো, আপনি তাহলে এনআরআই? অনেক দিন। ভদ্রমহিলা গুছিয়ে বসে বললেন, রোম চমৎকার শহর, তাই না? ভালোই। আমি দুবার গেছি। তাই বুঝি? আমি এনআরআই, আমেরিকায় ছিলাম, বছর 5 হলো চলে এসেছি। ডিভোর্সও হয়ে গেল। স্যাড। না না না, আমার কোনো দুঃখ নেই, বেশ আছি, ফ্রি। তাও বটে। আমি এবার উঠি, আপনি তো অফিস যাবেন। হ্যাঁ হ্যাঁ, এনিওয়ে মাঝে মাঝে আসবেন কিন্তু। আমি মানুষ ভালোবাসি। এই ফ্ল্যাটে সপ্তাহে 2 দিন পার্টি হয়ে থাকে। আর বাকি 5 দিন আমরা অন্যদের পার্টিতে যাই। ভদ্রমহিলা হাসলেন, তারপর ফের বললেন, পার্টি বাঁচিয়ে রেখেছে জানেন, একা হলে হাঁপ ধরে যায়। পার্টির নেশা যে কি সাংঘাতিক তা গোপীনাথ জানে। বিশেষ করে একা মানুষদের কাছে পার্টি একটা পালানোর জায়গা, একটা আশ্রয়, নিঃসঙ্গতাকে ভুলে থাকবার উপায়। মাঝে মাঝে আসবেন, কাম নেক্সট স্যাটারডে পার্টি। হ্যাঁ প্লিজ, চেষ্টা করব। কাম উইথ ইওর ওয়াইফ? সেটা সম্ভব নয়। ওমা, কেন? উনি বুঝি কনজারভেটিভ? না না, আমরা ডিভোর্স করেছি। ওহো, সরি সরি। তাহলে একাই আসবেন? গোপীনাথ বিদায় নিয়ে চলে এলো। এসেই ফোন করলো সুব্রতকে। সুব্রত, ঘুম ভেঙেছে? হ্যাঁ গোপীদা, কি খবর? খবর ভালো নয়। কি হয়েছে? বডিগার্ড দরকার হবে কিনা বুঝতে পারছি না রে। কেন, কি হলো আবার? আজ একবার আসতে পারবি? আরে, আজ তো আপনার ওখানে যাওয়ার প্রোগ্রাম, আমার ভুলে গেছেন? ওহো, আজ তো শনিবার না। হুম, আজ আমার ছুটি। তাহলে চলে আয় চলে আয়। যাচ্ছি যাচ্ছি, একটু তৈরি হয়ে নি। গোপীনাথ ফোন রেখে দিল। ঘন্টা খানেক বাদে হঠাৎ সুব্রতর ফোন। গোপীদা, আমাদের বস রোজমেরি আমাকে ফোন করে আপনার ঠিকানা চাইছে। কেন? তা জানি না, বলছে জরুরি দরকার। দেব? না, কিছুতেই না। সুব্রতকে টেলিফোন করার পর গোপীনাথ সারা ফ্ল্যাটটা ঘুরে বেড়ালো আর ভাবল, এই ফ্ল্যাট বা আরো কোথাও সে নিরাপদ নয়। তবু রোমে সে যে বিপদের মধ্যে ছিল, এখানে সে ততটাই বিপদে হয়তো নেই, কারণ মাফিয়ারা কলকাতায় এসে তেমন কিছু সুবিধা করতে পারবে না। এটা অচেনা শহর, তাদের ভাড়া করতে হবে কলকাতার খুনিদের। সেইটাই হয়তো তার ভরসা। কলকাতার খুনেরা মাফিয়াদের মতো সংগঠিত নয় এবং হয়তো ততটা বুদ্ধিমানও নয়। কাল রাতে যারা হানা দিয়েছিল তারা তো রীতিমতো বোকা, তবে বারবার বোকা বানানো সহজ হয়। তবু তার ততটা ভয় করছে না যতটা রোমে হয়েছিল। ফ্ল্যাটটা তার নিরাপদ মনে হচ্ছে না একটাই কারণ, তার ঠিকানাটা কোনোভাবে প্রতিপক্ষর জানা হয়ে গেছে। তার কি পালানো উচিত? গোপীনাথ ফ্রিজ খুলে দেখলো খাবার দাবার বিশেষ কিছু নেই। ব্রেকফাস্টের জন্য পাউরুটি, মাখন এবং কিছু ফল টল জাতীয় জিনিস দরকার। কফি এবং চাও কিনতে হবে। গোপীনাথ পোশাক পরে বেরিয়ে পড়ল। আগে সে রাস্তায় হাঁটতো ভাবতে ভাবতে। বরাবরই সে একটু চিন্তাশীল এবং অন্যমনস্ক গোছের লোক, কিন্তু জীবনে বিপদ শুরু হওয়ার পর তার অন্যমনস্কতা পালিয়েছে, চিন্তাশীলতায় এসেছে নিয়ন্ত্রণ। সে এখন চারপাশকে লক্ষ্য করে। দোকান অবশ্য বেশি দূরে নয়। ফ্ল্যাট ছাড়িয়ে বড় রাস্তার দিকে গেলে পর পর কয়েকটা ভালো দোকান, 2 মিনিটের হাঁটা। এই পথটুকু পেরোনোই আজ কত সত্য আর সন্দেহজনক হয়ে উঠেছে। একটা লাল জামা আর কালো প্যান্ট পরা ছোকরা একটা রোপা গাছের তলায় দাঁড়িয়ে তার দিকে বার দুই তাকাল।
গোপীনাথ উল্টে ছেলেটার দিকে এমন কঠিন চোখে তাকালো যে সত্য চোখ হলে চোখটা ভস্মীভূতই হয়ে যেত। দুজন কৃষ্ণ ভক্ত গেরুয়াধারী তাকে পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল দ্রুত পায়ে। গোপীনাথ খুব ঠাউর করে দেখলো তাদের, পেছন থেকে যতটা দেখা যায়। মাখন পাউরুটির দোকান পর্যন্ত আর কিছু ঘটলো না বটে, কিন্তু সহজ কাজগুলো যে কত কঠিন হয়ে উঠেছে তা হাড়ে হাড়ে বুঝতে পারলো সে। ঘন্টা দুয়েক বাদে যখন সুব্রত এলো তখন সে সেই কথাটাই বলল। সুব্রত বলল, কাজ কি আপনার এখানে থাকা? আমার বাড়িতে চলুন। আরে আমি এক বিপজ্জনক মানুষ। কি যে বলেন, চলুন তো। এমনি লুকিয়ে রাখবো না যে কেউ টেরই পাবে না। ওরা সব টের পায়। যাকগে, আমি ভয় খাই না, আপনি চলুন। ও কথা থাক রে সুব্রত, এখন কাজের কথা বল। রোজমেরি আমার ঠিকানা চাই কেন? স্বার্থেই চায়, তবে মুখে বলছে আপনাকে সিকিউরিটি দেবে। কিরকম সিকিউরিটি? তা জিজ্ঞাসা করিনি তো। ওর কি কোনো সিকিউরিটি এজেন্সি আছে চেনা জানা? থাকতেই পারে, খেমা লোকেদের কত কি থাকে। আমি যে কলকাতায় এসেছি সে খবরটা পেলো কি করে? তা তো জানি না। খোঁজ নে, খোঁজ নে। নেব নেব, তবে সোমবারের আগে হবে না। আর একটা কথা, রোজমেরির প্রস্তাব গ্রহণযোগ্য হলে আমি ভেবে দেখব। কেন গোপীদা? ওর ল্যাবরেটরিটা আমার দরকার। আপনার বডিগার্ড লাগবে বলছি, সত্যি নাকি? বডিগার্ড ব্যাপারটা হাস্যকর, অস্বস্তিকর, কিন্তু দরকার হলে ব্যবস্থা তো নিতেই হবে। গোপীনাথ মাথা নেড়ে বলল, আফটার আ সেকেন্ড থট বডিগার্ডের প্রস্তাব বাতিল করছি। কেন গোপীদা? বাঙালি বা ভারতীয় বডিগার্ডের ওপর আমার ভরসা নেই। দ্বিতীয় কথা, বডিগার্ড রাখলে লোকের দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু আপনার তো বিপদ। গোপীনাথ চিন্তিত মুখে বলল, বিপদটাও ধীরে ধীরে অভ্যাস হয়ে যাচ্ছে বুঝলি। চিন্তা করিস না, মনে হচ্ছে ক্রাইসিসটা সামলে নিতে পারবো। আপনি কিন্তু রিস্ক নিচ্ছেন গোপীনাথ। একটা নিরাপদ নিশ্চিত জীবন যাপন করার পর এই বিপদের জীবনটা খারাপ লাগছে না সুব্রত? জীবনের একঘেয়ে সাকসেস স্টোরিতে একটা নতুন মাত্রা যোগ হচ্ছে। নট ব্যাড। আপনি না খুব অদ্ভুত মানুষ গোপীদা। আপনি সোনালিদির কথা কিছু জানতে চাইলেন না তো? গোপীনাথের মুখখানা উদাস হয়ে গেল। কি বা জানার আছে বল, আর জেনেই বা হবেটা কি? সুব্রত একটু রাগের গলায় বলল, অথচ এই তো কিছুদিন আগে আপনি সোনালিদিকে নিজের বিষয় সম্পত্তি লিখে দিতে চাইছিলেন। তখন উপায় ছিল না রে, আমার তো উত্তরাধিকারী কেউ নেই। সোনালি একসময় আমার স্ত্রী ছিল, সেই সুবাদে যা একটু সম্পর্কের ছায়া তো আছে, তা সে তো রিফিউজই করেছে। সুব্রত মৃদু স্বরে বলল, সোনালিকে রিফিউজ না করলে তার প্রতি আমার শ্রদ্ধা থাকতো। ভদ্রমহিলার আত্মমর্যাদার বোধটা খুব টনটনে। তা হবে, ওসব আলোচনায় কি লাভ? ও আমার অফার রিফিউজ করায় আই ফেল্ট ইনসাল্টেড। কেন গোপীদা? আপনাকে অপমান করার জন্য তো করেনি, ওর আত্মমর্যাদায় লেগেছিল বলে নেন। হঠাৎ তুই সোনালির সাউকার হয়ে উঠলি কেন? তোকে কি উকিল ডেকেছে? গোপীদা, আপনাদের দুজনের মধ্যে কি ঘটেছিল আমি জানি, কিন্তু আপনাকে বা সোনালির দিকে কাউকেই আমরা কখনো খারাপ মনে হয়। আমি খারাপ কথা এড়িয়ে যাবেন না তো গোপীদা। কি হয়েছিল বলুন তো? গোপীনাথ সামান্য বিরক্ত হল, বলল, এটা কি সেসব কথা বলার সময়? দেখছিস না কি অবস্থায় আছি। আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে আপনার এই বিপদের দিনে আপনার একজন বিশ্বস্ত ও বুদ্ধিমান সঙ্গী দরকার। সেই সঙ্গী কি সোনালি? নয় কেন? নয় এই কারণে যে আমার সবচেয়ে বড় প্রয়োজনের সময়, ব্যস্ততার সময় সোনালি আমাকে অপমান করে ছেড়ে চলে এসেছে।
and she never looked back. কিন্তু কেন এসেছিল কবিতা? বোধহয় সে নারীবাদী বা আরো কিছু। আপনি সোনালীদিকে ভালো করে চিনেছেন? চেষ্টা করেছিলাম। স্ত্রীর চরিত্রম বোঝার মতো এলেম আমার নেই। এটা একটা ক্লিশে কথা। সোনালী তোকে কত টাকা ফিস দিচ্ছে বলতো? সোনালী ফি দেবেন কেন? তিনি কি আপনার সঙ্গে কম্প্রোমাইজ করার জন্য লালায়িত? লালায়িত কথাটা বেশ বলেছিস তো। না হয় মানলাম সে লালায়িত নয়, কিন্তু তুই হামলা মাচাচ্ছিস কেন? আপনার কথা ভেবে। তোমার কথা বেশি ভাবিস না সুব্রত। আমাকে খরচের খাতায় তুলে রাখ। সেটা পারবো না কবিতা, সেটা পারবো না। ছেলেবেলা থেকে আপনাকে দেখে আসছি, আপনি আমার আইডল। গোপীনাথ একটু গম্ভীর হয়ে বলল, তুই আমার ভালো চাস আমি জানি, কিন্তু সোনালীর সঙ্গে আমাকে আর জুড়বার চেষ্টা করিস না। কারণ স্বামী হিসেবে আমি কোনো মেয়ের যোগ্য নই। মেয়েদের একটা পারিবারিক জীবন চাই, তাদের কিছু সেন্টিমেন্টাল চাহিদা থাকে, যেটা একেবারেই অন্যায্য নয়। কিন্তু আমি ভেবে দেখেছি ওসব আমার দ্বারা হয় না। কিছু মানুষ থাকে যাদের ঘরে সেট করা যায়, তারা অ্যাডজাস্টমেন্ট আসতেই যায় না। সুব্রত মৃদু হেসে বলল, যার নিজের সম্পর্কে অ্যাসেসমেন্ট এত ক্লিয়ার কাট, সে তো ইচ্ছা করলেই এই অসুবিধাটা টপকে ফেলতে পারে। পারলাম আর কই, একটু চেষ্টা করলে পারতেন না? তুই হয়তো জানিস না, সোনালীর সন্দেহবাতিক ছিল, সাংঘাতিক। ধারণা হয়েছিল যে আমার সঙ্গে বিভিন্ন মেয়ে মানুষের সম্পর্ক আছে। তাই নাকি? হ্যাঁ, ইউরোপে একা ব্যাচেলার থাকতাম তো, মহিলা সংসর্গ হয়নি বলি কি করে। কিন্তু সেগুলো প্রাক বিবাহ যুগে। পরে কাজের চাপ আর নেশায় আমার অন্য সব বোধ চলেই যায়। সোনালীর সন্দেহ কি অমূলক? তা তো বলছি না, তবে এই প্রসঙ্গটা বাদ দিলেই ভালো করবি। দেয়ার ওয়াজ আ হেল অফ মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি কাউকে দোষ দিই না সুব্রত। সোনালীদি কিন্তু অত্যন্ত রিজার্ভ মহিলা, উইথ আ গ্রেট পার্সোনালিটি। জানি। আমার মনে হয় আপনি সোনালীদিকে খুব ভালো করে জানেন না। তা হতে পারে, কিন্তু ডোন্ট ট্রাই টু রিকনসিলিয়েট, ইট মে হার্ট ইউ। এখন রোজমেরি আর মনোজের কথা বলতো, এরা কেমন লোক? রোজমেরি বুদ্ধিমতী, আর মনোজ গাধা। তা বলছি না, তবে মনোজ ক্রাইসিস ম্যান নয়, বিজনেস ব্রেনও নেই। খুব স্বাভাবিক, সেটা আমারও নেই। আর একটা কথা বল। শুভ নামে রোজমেরির একজন অ্যাসিস্ট্যান্ট আছে, বাচ্চা ছেলে। সে আমার ঘরে এসে মাঝে মাঝেই আড্ডা মারে। সে কিছু বলেছে? হ্যাঁ, সে বলেছে রোজমেরি নাকি প্রায় সিঙ্গাপুর যায়। সেখানে কি আছে? একজন আত্মীয় থাকে, বোধহয় বন্টন হবে। কিন্তু সেটা কথা নয়, কথা হলো শুভ দেখেছে একটা লোক রোজমেরির সঙ্গে একই ফ্লাইটে যায় এবং আসে, কিন্তু রোজমেরির চেনা না। বটে, লোকটা বেটে ফর্সা স্বাস্থ্যবান। শুভ তাকে একদিন ফলো করেছিল, কিন্তু চিতপুরের একটা বাড়িতে ঢুকে লোকটা যে কোথায় গায়েব হয়ে যায় আর খুঁজে পায়। কিন্তু এই ঘটনার সাথে আমাদের কি সম্পর্ক? সম্পর্কটা শুভ না জানলেও আমি জানি। আমি কোম্পানির পিআরও, বুঝলে। শুভ যে বাড়ির ঠিকানা দেয় সেই বাড়ির লুলু নামে একটা লোক থাকে। লুলু আমাদের কোম্পানির সিকিউরিটির ইনচার্জ, কিন্তু সে কখনো অফিসে আসে না। কোম্পানির অ্যাকাউন্টস খোঁজ করে দেখেছি, লুলুর নামে একটা বেশ মোটা টাকার বরাদ্দ আছে। গোপীনাথ বিরক্ত হয়ে বলল, তার সঙ্গে বা আমাদের কি সম্পর্ক? আমাদের নয়, রোজমেরি। তুই কি বলতে চাস রোজমেরির সঙ্গে ওর একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশন আছে? ডিডাকশন তো তাই সাজেস্ট করছে। তাতে আমাদের কিছু যায় আসে না সুব্রত। আমার ধারণা রোজমেরি লুলুকেই আপনার সিকিউরিটির ভার দেবে। দিক না, ক্ষতি কি? সুব্রত মাথা নাড়ল। আমার কিছু হোমওয়ার্ক করা আছে। সেটা আবার কি? পুলিশ রেকর্ড। লুলু কি ক্রিমিনাল? ট্রাক ট্রাফিকার, বুঝলে। জার্মানিতে ওর বেস। বেশিরভাগ ব্যবসায়ী বেআইনি।
সেটা কি রোজমেরি জানে না? রোজমেরি কি এতটাই বোকা? বোকা নয়, অজ্ঞান। লুলু ইজ আ ব্যাড নিউজ। তাহলে কি করতে বলিস? সাবধান হতে বলছি আর কি। তুই তো সকালেই আমাকে জিজ্ঞাসা করছিলি আমার ঠিকানা রোজমেরিকে দিবি কিনা, তাহলে আবার একথা বলছিস কেন? লুলু যে ব্যাড নিউজ এটা তো তোর জানাই ছিল। জানা ছিল না কবিতা। লুলু সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কাছে বলা ছিল। তিনি আমার সম্পর্কে কাকা হন। ঘন্টাখানেক আগে তিনি আমাকে টেলিফোন করে জানালেন। লুলুকে তাহলে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? প্রমাণ অভাব। তাছাড়া পুলিশ সব ক্রিমিনালকে অ্যারেস্ট করেও না যতক্ষণ না ঘটনা ঘটে। হ্যাঁ, বুঝলাম। টোস্ট খাবি? আমার খিদে পেয়েছে। টোস্ট? এখন এইসবের মাঝে হঠাৎ টোস্টের কথা কেন? বিপদ যেমন সত্য সুব্রত, খিদেও তেমন সত্য। কলা আর আপেল আছে, টোস্টের সাথে মন্দ লাগবে না। সুব্রত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি খান, আমি খেয়ে এসেছি। গোপীনাথ উঠে গিয়ে টোস্ট সেকে মাখন লাগিয়ে নিয়ে এলো, সঙ্গে কলা আর আপেল। খেতে খেতে বলল, লুলু সে যাই হোক, রোজমেরির ল্যাবরেটরির একটা অ্যাক্সেস আমার কিন্তু দরকার। কেন কপিদা, কোনো এক্সপেরিমেন্ট করতে চান? হ্যাঁ, and a vital one. কপিদা, অ্যাড্রে যখন খুন হয়, অর্থাৎ যখন তাকে বিষ দেওয়া হয়, আমি স্পটে ছিলাম জানেন। তাই নাকি? হ্যাঁ, অ্যাড্রে যখন বিয়ারটা খাচ্ছিল তখন আমি তার দিকেই চেয়েছিলাম। বলিসনি তো। বলে কি হবে, তখন কি আর জানতাম যে বিয়ারে বিষ আছে? কে দিয়েছিল জানিস? যদি বলি জানি। জানিস? সত্যি জানিস? সুব্রত একটু হাসল।